দেহ অনেকগুলা অঙ্গতন্ত্র নিয়ে গঠিত, অনেকগুলা অঙ্গের সমন্বয়ে গঠিত, অঙ্গগুলো আবার অনেকগুলা টিস্যুর সমন্বয়ে গঠিত, টিস্যু আবার সেম ভাবে অনেকগুলা কোষের সমন্বয়ে গঠিত। কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, আর ডিএনএ অণুর খন্ডাংশকে বলছি জিন। আপনারা তোলা হইলে খেয়াল করেন, বলছি যে একটা দেহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে গঠিত, অর্থাৎ যে হাত পা বিভিন্ন তন্ত্র বলতে রক্ত সংবহন তন্ত্র, কঙ্কাল তন্ত্র, এগুলা একটা অঙ্গ আবার অনেকগুলা টিস্যুর সমন্বয়ে গঠিত। তারা হলে কোশ্চিন যদি আসে অনেকগুলা টিস্যু মিলে কি গঠিত করে, সেটা হচ্ছে অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে একটা দেহ, এবং এই টিস্যুটা অনেকগুলা কোষের সমন্বয়ে গঠিত। কোষের মধ্যে কি থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি আছে সেটা হচ্ছে ক্রোমোজোম। কোশ্চিন আসছে ডিপ্লোমাতে, খেয়াল করেন যে কোশ্চিন আসছে যে এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের উপাদান নিচের কোনটি। কোশ্চিন বলছে নিউক্লিয়াসের উপাদান নিচের কোনটি। নিউক্লিয়াসের উপাদান হচ্ছে ক্রোমোজোম। কোশ্চিন আসছিল অপশনে ছিল ক্রোমোজোম, তো নিউক্লিয়াসের উপাদান হচ্ছে ক্রোমোজোম। দেন এর পরের কোশ্চিনটা হচ্ছে বলছে জীবদেহের ধারক ও বাহক নিচের কোনটি। এই সিকোয়েন্সটাকে আমি বলছি জীবদেহের ধারক ও বাহক। কি বলছি? বলছি জীবদেহের ধারক ও বাহক, এটাকে বলছি, এই তিনটাকে বলছি জীবদেহের ধারক ও বাহক, জীবদেহের ধারক ও বাহক। এখন কথা হচ্ছে, আপনাকে যদি কোশ্চিন করে জীবদেহের ধারক ও বাহক নিচের কোনটি, তাহলে আপনাকে বলতে হবে ক্রোমোজোম। যদি ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ এর খন্ডাংশকে বলছে জিন। যদি অপশনে জিন যদি থাকে, জিন যদি অপশনে থাকে তাহলে অ্যান্সার করতে হবে জিন। জিন যদি না থাকে তখন আমাকে অ্যান্সার করতে হবে ডিএনএ। ডিএনএ অপশনে না থাকলে অ্যান্সার করতে হবে ক্রোমোজোম। এখন কথা হচ্ছে অপশন যদি তিনটাই থাকে আপনি কি অ্যান্সার করবেন? যে বলছে জীবদেহের ধারক ও বাহক নিচের কোনটি, দেওয়া আছে তিনটাই, তখন অ্যান্সার করতে হবে আমাকে জিন। স্পেসিফিক ভাবে বললে, অর্থাৎ ভিতরের বলছে আপনাকে স্পেসিফিক ভাবে জানতে চাচ্ছে যে বংশগতির ধারক ও বাহক কোনটি, তাহলে অপশনে অ্যান্সার করতে হবে জিন। জিন যদি অপশনে না থাকে তখন ডিএনএ, ডিএনএ অপশনে না থাকলে তখন আমাকে করতে হবে ক্রোমোজোম। কথা বুঝেন? এরপরে খেয়াল করেন যে কোষটাকে আসলে কয়টা ভাগে ভাগ করা হয়। কাজের ভিত্তিতে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা দেহকোষ আর একটা জনন কোষ। বলছি যে কাজের ভিত্তিতে এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, কোষটাকে দুই ভাগে, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। জনন কোষ, জনন কোষটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। বলছি জনন কোষটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। জনন কোষটা বলছি শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু এই যে শুক্রাণু আর ডিম্বাণুতে কত সংখ্যক ক্রোমোজোম থাকে যদি কোশ্চিন করে, তাহলে শুক্রাণু ডিম্বাণুতে থাকে n সংখ্যক ক্রোমোজোম। n সংখ্যক ক্রোমোজোম, এই n সংখ্যক ক্রোমোজোমকে আমরা বলছি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম।
তাহলে বলছে জনন কোষ হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু, এখানে কত সংখ্যক ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম থাকে। এন সংখ্যক মানে হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, এনটাকে বলা হয় হ্যাপ্লয়েড। এবং যখন দেহ গঠিত করবে, খেয়াল করেন, এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে নিষেক হবে, নিষেক হওয়ার পরে জাইগোট তৈরি করবে, তারপরে না দেহ তৈরি করবে। অর্থাৎ বলছি শুক্রাণু আর এটা ডিম্বাণু দুইটা মিলে নিষেক হবে, নিষেক হলে কি তৈরি করবে, 2n, 2n করার পরে না দেহ তৈরি করবে। তাহলে 2n, এটাকে আবার বলছি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। তাহলে যদি বলে জনন কোষে কত সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে হ্যাপ্লয়েড। যদি বলে দেহ কোষে কত সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে জনন কোষে শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি করবে, নিষেক হবে জাইগোট। তো জাইগোটে এন আর এন মিলে 2n, যাকে বলছে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। এবং এইটাই আসলে এরপরে দেহ গঠিত করবে। তাহলে দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, যাকে আমরা বলতেছি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আর দেহ কোষে গঠিত হয়, আমরা জানি কোষ বিভাজন 3 ধরনের, একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস কোথায় কোন ধরনের কোষ বিভাজন যদি কোশ্চিনে আসে যে দেহ কোষে কোন ধরনের কোষ বিভাজন হয়, দেহ কোষে কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, দেহ কোষে কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। দেহ কোষে মাইটোসিস কোষ বিভাজন। আর এইটা কিন্তু হচ্ছে জাস্ট বোঝার জন্য, এইটা কিন্তু জনন কোষের কোনো টপিক না। তাহলে জনন কোষে ফার্স্ট নাম্বার হচ্ছে, জনন কোষে বলছি ফার্স্ট নাম্বার হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, শুক্রাণু আর ডিম্বাণু। আর জনন কোষে কোন ধরনের বিভাজন যদি আসে, তাহলে জনন কোষে দিতে হবে, মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। তাহলে যদি বলে তোমার দেহ কোষে কোন কোষ বিভাজন ঘটে, তাহলে কিন্তু দিতে হবে মাইটোসিস। আর যদি বলে জনন কোষে কোন ধরনের কোষ বিভাজন, তাহলে হচ্ছে মিওসিস। আর যদি বলে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কোথায় থাকে, তাহলে যেহেতু শুক্রাণু আর ডিম্বাণু হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বা এন সংখ্যক ক্রোমোজোম, তাহলে সেটা জনন কোষ। আর ডিপ্লয়েড বললে দেহ কোষ। তাহলে কাজের ভিত্তিতে 2 প্রকার, একটা বলছি দেহ কোষ আর একটা জনন কোষ। দেহ কোষ বললে ডিপ্লয়েড, জনন কোষ বললে হ্যাপ্লয়েড, দেহ কোষ বললে মাইটোসিস, জনন কোষ বললে মিওসিস। এটুকু তুলে নেন, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। তারপরে যদি কোনো কথা বোঝা না যায় ক্লিয়ারলি, অবশ্যই কোশ্চিন করবেন। আমি বারবার একটা টপিকে আলোচনা করব আপনার বুঝতে সুবিধার জন্য, যদি বুঝতে না পারেন অবশ্যই কোশ্চিন করবেন। থ্যাংক ইউ। তানজিলা পাপড়ি বলছে বায়োলজি ক্লাস আপনারটা অনেক ভালো বুঝি স্যার। তারপরে বলছে অঙ্গ আর দেহ কি আলাদা? না, আমি বলছি অনেকগুলা অঙ্গ মিলে কি তৈরি করে, দেহ তৈরি করে। অঙ্গগুলা হচ্ছে কি, এই যে হাত পা, এগুলো অঙ্গ। আর তন্ত্র কি বলছি, রক্ত সংবহন তন্ত্র, যেমন হৃৎপিণ্ডে রিলেটেড, রেচন তন্ত্র, কিডনি মানে যেটা বৃক্ক বলছি, মূত্রথলি, মূত্রনালী, এগুলো মিলে হয় রেচন তন্ত্র। তাহলে রেচন তন্ত্র বা অঙ্গ মিলে কি তৈরি হয়, দেহ তৈরি হয়। তারপরে এরপরে খেয়াল করেন, এই কোষটা আবার নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে 2টা ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি আদিকোষ, আরেকটাকে বলছি প্রকৃত কোষ। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষ, তাহলে আমরা আদিকোষের কি টাইপের কোশ্চিন আসতে পারে সেগুলো একবার দেখব। আদিকোষ বলছি, আদিকোষে অ্যামাইটোসিস কোষ বিভাজন, কিছুক্ষণ আগে আমি বললাম কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আদিকোষের এই আতে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে আতে বলছি অ্যামাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস। আদিকোষে যদি অ্যামাইটোসিস হয়, তাহলে বলেন তো প্রকৃত কোষে কোন কোষ বিভাজন হবে? বলছি আদিকোষে যদি অ্যামাইটোসিস হয়, প্রকৃত কোষে কোন কোষ বিভাজন হবে বলেন তো? বলছি আদিকোষ আর প্রকৃত কোষ। আদিকোষের আতে অ্যামাইটোসিস, আর যদি বলে কোন শোষণ, অতে অবাধ শোষণ,
বলছি অতে অবাধ শোষণ, অতে অবাধ শোষণ, আতে অ্যামাইটোসিস, আতে অ্যামাইটোসিস, আতে অবাধ শোষণ। অবাধ শোষণ মানে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণ হবে তাকে বলছে অবাধ শোষণ, আর অক্সিজেনের মানে যদি থাকে উপস্থিত তাকে বলছি সবাধ শোষণ। তাহলে তিন ধরনের কোষ বিভাজনের মধ্যে অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস তাহলে আতে আদি কোষে ঘটে। অবাধ শোষণ কোথায় ঘটে? আতে আদি কোষে ঘটবে। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো কোথায় ঘটবে? অবশ্যই প্রকৃত কোষে ঘটবে। তাহলে প্রকৃত কোষে ঘটে মাইটোসিস, মিওসিস। বলছি মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন, এরপরে মাইটোসিস মিওসিস কোষ বিভাজন। তাহলে এখানে অবাধ শোষণ হলে প্রকৃত কোষে কি হবে? অবশ্যই সবাধ শোষণ। তাহলে আমরা দুইটা একসঙ্গে কিন্তু পড়বো না, আমরা পড়বো জাস্ট একটা, এবং মিলও আছে। আমি আপনাকে বলছি যে আদি কোষে কি ঘটে? আদি কোষের আতে অ্যামাইটোসিস, আদি কোষে কি ঘটে? আতে অবাধ শোষণ ঘটে। তাহলে বাকিগুলো কোথায় ঘটবে? সেটা হচ্ছে প্রকৃত কোষে। কোশ্চিন আসলে কি টাইপের আসতে পারে? কোশ্চিন আসলে বলবে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, দিয়ে অপশন আপনাকে দিবে আদি কোষ বা প্রকৃত কোষ এই টাইপের। অথবা আপনাকে বলতে পারে অবাধ শোষণ কোথায় ঘটে, তাহলে অবাধ শোষণ আদি কোষে ঘটে। মাসুদ রহমান বলছে মিওসিস, সিনথিয়া প্রিন্তিশা বলছে মিওসিস, মিথি মিওসিস, মাইটোসিস এন্ড মায়োসিস, মিওসিস, মাইটোসিস, মিওসিস। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করেন এরপরে দুই ধরনের কোষ আছে, আরো দুই ধরনের, সেটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। আচ্ছা বলেন তো, উদ্ভিদ কোষ খাবার তৈরি করতে তো পারে, তাহলে উদ্ভিদ কোষের কি থাকবে? অবশ্যই ক্লোরোপ্লাস্ট থাকবে বা প্লাস্টিড থাকবে। প্রাণী কোষ খাবার তৈরি করতে পারে না, তাহলে প্রাণীর কি প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকবে? অবশ্যই থাকবে না। উদ্ভিদ কোষের থাকে ক্লোরোপ্লাস্ট ও কোষ প্রাচীর, প্রাণী কোষের কোষ প্রাচীর ও ক্লোরোপ্লাস্ট থাকে না। আমি যেভাবে লিখছি আপনি সেভাবে লেখেন। নেক্সট স্লাইডে বলছি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষে বলছে কি থাকে? ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে। এই কারণে তারা কি তৈরি করতে পারে? খাবার তৈরি করতে পারে। তাহলে উদ্ভিদ কোষে কি থাকবে? অবশ্যই প্লাস্টিড থাকবে, প্লাস্টিড থাকে, প্লাস্টিড থাকে, আর কি থাকে? কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকে। কি থাকে না? সেটা হচ্ছে সেন্ট্রোসোম থাকে না। এগুলো হচ্ছে এক ধরনের অঙ্গাণু, সেন্ট্রোসোম থাকে না। তাহলে প্রাণী কোষে কি হবে? প্রাণী কোষ কিন্তু খাবার তৈরি করতে পারে না, তারা উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট। তাহলে কি থাকবে না? অবশ্যই প্লাস্টিড থাকবে না, তার সঙ্গে সঙ্গে কি থাকে না? কোষ প্রাচীর থাকে না। তাহলে এই যে প্লাস্টিড আর কোষ প্রাচীর থাকে না, বলছি কোষ প্রাচীর, কোষ প্রাচীর ও প্লাস্টিড থাকে না, থাকে না। আর কি থাকবে? যেহেতু এখানে সেন্ট্রোসোম থাকে না, তাহলে এখানে সেন্ট্রোসোম থাকবে, সেন্ট্রোসোম থাকে, সেন্ট্রোসোম থাকে। এটা তুলে নেন। তারপর আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি। বলছি প্রাণী কোষে কোষ প্রাচীর ও প্লাস্টিড থাকে না, কারণ প্রাণীরা খাবার তৈরি করতে পারে না, পারে উদ্ভিদ কোষ, তাই উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আর প্লাস্টিড থাকবে। উদ্ভিদ কোষের থাকে না সেন্ট্রোসোম, কার থাকবে? সেটা হচ্ছে প্রাণী কোষের সেন্ট্রোসোম থাকে। কোশ্চিন আসবে কোষ প্রাচীর থাকে না নিচের কোন কোষের? তাহলে কোষ প্রাচীর থাকে না প্রাণী কোষের, কোষ প্রাচীর থাকে কার আর প্লাস্টিড থাকে কার? সেটা হচ্ছে উদ্ভিদ কোষের। জি, ডিপ্লোমার ক্লাস লেকচার নাম্বার হচ্ছে 6, আর বিএসসি দের জন্য বায়োলজি আজকে 1।
বলছে লামিয়া জাহান লিজা বলছে এটা কি ডিপ্লোমাদের জন্য? অবশ্যই, এখান থেকে কোর্স রিলেটেড কোশ্চিন আসে। বলছে ওই যে আদি কোষ, প্রকৃত কোষ, অথবা তোমার দেহের দীর্ঘতম কোষের নাম কি? নিউরন। ক্ষুদ্রতম কোষের নাম কি? শুক্রাণু। এই টাইপের কোশ্চিন আসে। আমি বলে দিব কোন জায়গাগুলো থেকে কোশ্চিন আসে এবং পিডিএফ এ দেখায় দিব। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে এরপরে আমরা দেখব কোষ পড়া শেষ, এরপরে কিছু স্পেশাল নাম থেকে কোশ্চিন আসে। এতক্ষণ আমরা বললাম কোষ নিয়ে, কোষের কিছু জায়গা আছে, স্পেশাল নাম থেকে কোশ্চিন আসে। একটা কোষের মধ্যে কি কি থাকে সেটা হচ্ছে, সাপোজ ধরেন যে এইটা একটা কোষ, কোষের মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। আচ্ছা, বিভিন্ন ধরনের বলছি বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, রাইবোজোম থাকে, গোলগি বডি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে যেটাকে বলছি প্লাস্টিড, তারপরে হচ্ছে নিউক্লিয়াস থাকে। তাহলে এই যে অঙ্গাণুগুলা কোনটার কি নাম, এখান থেকে কোশ্চিন আসে। হ্যাঁ, সাদি আফরিন বলছে সেন্ট্রোসোম কি? সেন্ট্রোসোম হচ্ছে কোষের মধ্যকার একটা অঙ্গাণু। বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। মাইটোকন্ড্রিয়া যাকে আমরা বলি শক্তিঘর বা নিউক্লিয়াস বা প্লাস্টিড, এরকম যে অনেকগুলো অঙ্গাণু থাকে একটা কোষের মধ্যে, এই কোষের মধ্যে সেন্ট্রোসোম আরেক ধরনের অঙ্গাণু বা রাইবোজোম। আর বলছে পানি দেহে সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন। জি, গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয় আর এটা যকৃতে সঞ্চয় থাকে। মিথি বলছে স্যার আপনি কি এখন সুস্থ? জি আলহামদুলিল্লাহ। সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন থাকে কি ভাইয়া? সঞ্চিত পদার্থ পানি দেহে থাকে গ্লাইকোজেন, আর উদ্ভিদ দেহে থাকে হচ্ছে স্টার্চ। এরপরে খেয়াল করেন, বলছি কিছু স্পেশাল নাম আছে, এখান থেকে আমাকে পড়তে হবে কোন অঙ্গাণুকে কি নামে অভিহিত করা হয়। এই টাইপের কোশ্চিন আপনারা যা লিখে দিচ্ছি তুলে নেন, তারপরে বলতেছি। সেটা হচ্ছে রাইবোজোমকে ফার্স্টে বলছি, এগুলো প্রতিটাই হচ্ছে অঙ্গাণু। আমরা নিউক্লিয়াসকে বলি, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক। এরপরে বলছি নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। এরপরে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। বলছি কোষের শক্তিঘর বা এটাকে বলছি পাওয়ার হাউস। তাহলে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। এরপরে গোলজি বস্তু, গোলজি বস্তুকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এরপরে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বা আমিষ তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি। এরপরে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। বা এটাকে আমরা বলছি সুইসাইডাল স্কোয়াড। বলছি সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। এরপরে মাস্টার মলিকিউল বলা হয়
মাস্টার মলিকিউল বলা হয় নিউক্লিক অ্যাসিড, বা ডিএনএ কে। ডিএনএ কিন্তু একটা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অপশনে থাকলে আমি ডিএনএ দিব, ডিএনএ না থাকলে তখন নিউক্লিক অ্যাসিড। এরপরে সেম কথা, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনকে, জিন। আরো কয়েকটা আছে, বলছি কোষের রান্নাঘর বলা হয়, কোষের রান্নাঘর বলা হয়, রান্নাঘর বলা হয়, কোষের রান্নাঘর হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট বা এটাকে আমরা বলছি প্লাস্টিড, কারণ প্লাস্টিডের আবার প্রকারভেদ দেখবো কিছু পরে। প্লাস্টিড। এরপরে দেন কোষের রান্নাঘরের পরে এরপরে হচ্ছে প্রোটিনের ভাষা, জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে, জীবনের ভাষা বলা হয় প্রোটিন বা আমিষকে, বা আমিষ। এরপরে জৈব মুদ্রা, মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয় এটিপি কে, এটিপি। জৈব মুদ্রা বলা হচ্ছে এটিপি কে। এরপরে খেয়াল করেন, বলছি আণবিক কাঁচি, কাঁচি বলা হয় রেস্ট্রিকশন এনজাইমকে, রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইমকে। এনজাইমকে বলছি রেস্ট্রিকশন এনজাইমকে। এরপরে জিনকে জোড়া লাগায়, জিনকে জোড়া লাগায়, জোড়া লাগায় লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম। এরপরে বলা হয় প্রোটোপ্লাজমকে, প্রোটোপ্লাজম। আগেরগুলো আর এই কয়েকটার মধ্যেই কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার আগে যে কয়টা দিয়েছি এবং এই কয়টা তুলে নেন, তারপরে আমি কথা বলছি। আরেকবার রিপিট করছি, দেখেন, বলছি কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডকে, কারণ কোষের খাবার তৈরি হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টে। তাহলে যেখানে খাবার তৈরি হয় তাকে আমরা কি বলি? রান্নাঘর। তাই বলছি কোষের রান্নাঘর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। জীবনের ভাষা হচ্ছে প্রোটিন বা আমিষ। জৈব মুদ্রা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, হচ্ছে এটা আমাদের শক্তি যোগায়। তাহলে শক্তি যোগায় সেটাকে আমরা বলছি জৈব মুদ্রা। আণবিক কাঁচি মানে কাঁচি কি করে? কাটার কাজ করে। তাহলে জিনকে কাটবে কি দ্বারা? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। যখন আমরা ইনসুলিন প্রস্তুত করি ডিএনএ রিকম্বিনেট প্রক্রিয়ায় বা জীব প্রযুক্তির মাধ্যমে, তখন জিনকে কাটার প্রয়োজন হয় আর জোড়া লাগানোর প্রয়োজন হয়। তাহলে জিনকে কাটে কে? আণবিক কাঁচি। কাকে বলছি? রেস্ট্রিকশন এনজাইম। জিনকে জোড়া লাগায় কে? সেটা হচ্ছে লাইগেজ এনজাইম। আর ভৌতভিত্তি, কোষের ভৌতভিত্তি কাকে বলছি? সেটা হচ্ছে প্রোটোপ্লাজমকে। আগেরটা আরেকবার আমি রিপিট করছি, দেখেন। তাহলে টোটালটা, এই টোটালটাকে যতগুলা স্টার লাগে দেন, কোশ্চেন ম্যাক্সিমাম টাইম এখান থেকে আসে। আরেকবার রিপিট করব, তারপরে একটা কুইক রাউন্ড হবে। কুইক রাউন্ড, দেখেন, নিউক্লিয়াসকে বলছি কোষের মস্তিষ্ক, মাইটোকন্ড্রিয়াকে বলছি শক্তিঘর বা পাওয়ার হাউস, গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ, রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি, লাইসোসোমকে আত্মঘাতী থলিকা, মাস্টার মলিকিউলকে নিউক্লিক অ্যাসিড, মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিন। এরপরে
বলছি পরের স্লাইডে কোষের রান্নাঘর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, জীবনের ভাষা প্রোটিন, জৈব মুদ্রা এটিপি, আণবিক কাছে রেস্ট্রিকশন এনজাইম, জিনকে জোড়া লাগায় লাইগেজ, ভৌত বিচ্ছি বলছি প্রোটোপ্লাজমকে। খেয়াল করেন আমরা যে বললাম যে একটা উদ্ভিদ কোষের মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকে, তো সবচেয়ে বড় অঙ্গাণুর নাম হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে কি কি থাকে খেয়াল করেন, বলছি সবচেয়ে বড় অঙ্গাণুর নাম হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড, এই প্লাস্টিডকে আমরা ভাগ করতেছি তিনটা ভাগে। ফার্স্ট হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট অর্থাৎ লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, বর্ণহীন। এরপরে বলছি লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট প্লাস্ট, আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টকে বলছি রঙিন প্লাস্টিড, রঙিন। তাহলে যদি বলে ফুল ফল রঙিন করে কোনটি, তাহলে এই ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মানে দুইটা ক্রোমোপ্লাস্টের মধ্যে উপাদান থাকে, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। বলছি ক্যারোটিন, ক্যারোটিন, ক্যারোটিনের এই কতে হবে কমলা, কমলা বর্ণ দিবে, কমলা লাল, কতে কমলা লাল। আর একটা উপাদান থাকে জ্যান্থোফিল, জ্যান্থোফিল, জ্যান্থোফিল কালার দিবে হচ্ছে হলুদ। বলছে ক্রোমোপ্লাস্টের মধ্যে দুইটা উপাদান থাকে, একটা ক্যারোটিন আর একটা জ্যান্থোফিল। ক্যারোটিনে দিবে কমলা লাল, জ্যান্থোফিলে দিবে হলুদ। আর ক্লোরোপ্লাস্টটা হচ্ছে সবুজ প্লাস্টিড বা সবুজ বর্ণের প্লাস্টিড। সবুজ হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে থাকে ক্লোরোফিল। বলছি এর মধ্যে থাকে ক্লোরোফিল, ক্লোরোফিল। বলছি প্লাস্টিডকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। কোনটাকে রঙিন প্লাস্টিড বলা হয়? রঙিন হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তাহলে ফুল ফল রঙিন হওয়ার জন্য দায়ী কোন ক্রোমোপ্লাস্ট? সেটা হচ্ছে কোন প্লাস্টিড? সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। রঙিন কেন? কোন দুইটা উপাদান থাকে? একটা ক্যারোটিন আর একটা জ্যান্থোফিল। ক্যারোটিন থাকলে কেমন কালার হয়? কমলা লাল। জ্যান্থোফিল থাকলে কেমন হয়? সেটা হচ্ছে হলুদ। খালি পড়বো যে কেমন কালার, কতে কমলা লাল, জ্যান্থোফিলে হলুদ। তাহলে হলুদ, কমলা লাল এগুলা রঙিন। তাহলে রঙিন হওয়ার জন্য দায়ী কোন প্লাস্টিড? সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর সবুজ হওয়ার জন্য দায়ী ক্লোরোপ্লাস্ট। তাহলে এটার মধ্যে কেন কি কারণে সবুজ হয়? সেটা হচ্ছে ক্লোরোফিল থাকে। আর বর্ণহীন প্লাস্টিড কোনটি? সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে আপনারা কমেন্ট করে একটা কোশ্চেন অ্যান্সার দেন যে সবুজ ফল পাকতে শুরু করলে কোনটি বা প্লাস্টিডের কোন উপাদানটি নষ্ট হয়ে যায়? বলছি সবুজ ফুল ফল পাকতে শুরু করলে কোন উপাদানটি নষ্ট হয়ে যায় আর কোনটার উদ্ভব ঘটে? বলছি ফার্স্ট আগে কোন উপাদানটি নষ্ট হয়ে যায়? আপনাকে বলছি প্লাস্টিডের কোন উপাদান ফল পাকতে শুরু করলে নষ্ট হয়ে যায়? হ্যাঁ, সবাই রাইট অ্যান্সার দিয়েছেন। বলছেন যে ক্লোরোফিল নষ্ট হয়ে যায়। অবশ্যই সবুজ থেকে যখন পাকতে শুরু করে হলুদ হয়, তাহলে ক্লোরোফিল নষ্ট হয়ে যাবে, জ্যান্থোফিলের উদ্ভব ঘটবে। কারণ এর কালারে জ্যান্থোফিলের কারণে হলুদ হয়। এরপরে আমরা পড়ব ক্রোমোজোম। ক্রোমোজোম নেক্সটে পড়তেছি ক্রোমোজোম। বলেন তো মানুষের সর্বমোট ক্রোমোজোম সংখ্যা কত জোড়া বা কতটি? মানুষের সর্বমোট ক্রোমোজোম সংখ্যা কত জোড়া বা কতটি? তাহলে ক্রোমোজোম হচ্ছে টোটাল 23 জোড়া বা 46টি। 23 জোড়া বা বলছি 46টি ক্রোমোজোম। এর মধ্যে যদি বলে অটোজোম,
অটোজোম কতটি? অটোজোম 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 হচ্ছে 22 জোড়া, 22 জোড়া বা 44টি। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে এক জোড়া। এক জোড়া কি কি? অর্থাৎ ছেলে নামে এটা নির্ধারণ করে হচ্ছে এক জোড়া ক্রোমোজোম। যদি সেই ক্রোমোজোমটা এক্স 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 হয় তাহলে সে হবে মেয়ে, আর যদি ক্রোমোজোমটা এক্স ওয়াই হয় তাহলে হবে ছেলে। তাহলে বলছি ক্রোমোজোম কত জোড়া? 23 জোড়া বা 46টি। অটোজোম কতটি? 22 জোড়া বা 44টি। সেক্স ক্রোমোজোম অর্থাৎ অটোজোম আর সেক্স ক্রোমোজোম মিলে হচ্ছে টোটাল ক্রোমোজোম। যদি বলে অটোজোম কয়টি? 22 জোড়া 44টি। সেক্স ক্রোমোজোম এক জোড়া। এক্স এক্স হইলে মেয়ে, এক্স ওয়াই হইলে ছেলে। এখান থেকে এত সহজ একটা টপিক, তারপরেও কোশ্চেন আসলে কি পারেন না সেটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে ক্রোমোজোম কতটি থাকে। আপনি ফার্স্টে লেখা আছে যে 23টি, আপনি 23 ভেবে পরের টি আর জোড়া খেয়াল করেন না। 23 জোড়া 46টি, 23টি না। অনেক সময় কোশ্চেনে 23টি দেওয়া থাকে, ওইটা অ্যান্সার করে দিয়ে আসেন। কিন্তু 23 জোড়া, জোড়া আছে নাকি টি আছে এটা খুব ভালো করে খেয়াল করবেন। অনেক সময় অটোজোম দিয়ে দেয়, আপনি ক্রোমোজোমের সংখ্যা বসে চলে আসেন অপশানে। অটোজোম নাকি সেক্স ক্রোমোজোম নাকি ক্রোমোজোম কোনটা জিজ্ঞাসা করছে সেইটা আপনারা বলবেন। এরপরে আমরা হচ্ছে এই টপিকে অর্থাৎ কোষ ও এর গঠনের মধ্যে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম একটা বার আমি প্রথম থেকে স্লাইডটা আরেকটা বার দেখাই। এরপরে কোষ বিভাজনের কয়েকটা ধাপ আমি লিখে দিব, সে ধাপগুলো নেবেন লিখে, আর কোশ্চেন কি টাইপের হয় সেগুলো আমি বলে দিব। তাহলে একদমই ফার্স্ট স্লাইডে যান। বলছি প্রথম দিকে আমি বলছিলাম দেহ অনেকগুলো অঙ্গ, টিস্যু, কোষ, নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের উপাদান কি? ক্রোমোজোম। জীবদের ধারক ও বাহক কি? এগুলো বলে দিছিলাম। দেন নেক্সট স্লাইডে বলছে কোষ দুই প্রকার, দেহ কোষ, জনন কোষ, এগুলো সম্পর্কে বিস্তারিত। হ্যাপ্লয়েড কোথায় থাকে, ডিপ্লয়েড কোথায় থাকে, এই টাইপের। দেন তারপরের স্লাইডে বলছি কোষ আবার আদি কোষ হয়, প্রকৃত কোষ হয়, কোথায় মাইটোসিস, কোথায় মিওসিস, অ্যামাইটোসিস। ইনফ্যাক্ট কোষ বিভাজন যে 3 প্রকার এটা আমার বলে দেওয়া শেষ অলরেডি। অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজন। দেন এরপরে স্লাইডে বলছিলাম উদ্ভিদ কোষ, পানি কোষ, কোথায় প্লাস্টিক থাকে, কোষ প্রাচীর থাকে, কার সঞ্চিত পদার্থ কি, এগুলা। পানি কোষের সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন, উদ্ভিদ কোষের হচ্ছে সঞ্চিত পদার্থ স্টার্চ। এর পরের স্লাইডে দেখিয়েছি অনেকগুলা স্পেশাল নাম, অর্থাৎ কাকে আমরা কি বলি, শক্তিঘর, ট্রাফিক পুলিশ, প্রোটিন ফ্যাক্টরি, কাকে কি বলছি এটা। দেন এর পরের স্লাইডে আবার সেম ভাবে প্রোটোপ্লাজমকে কি বলা হয়, লাইগেজ এনজাইম দ্বারা জিন জোড়াকে কাকে জোড়া লাগায়। দেন এর পরে বললাম প্লাস্টিড নিয়ে, লাস্টে বললাম ক্রোমোজোম নিয়ে। মোটামুটি ডিপ্লোমা বিএসসিদের জন্য, বিএসসির জন্য আরেকটা টপিক অ্যাড করে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডিএনএ, আরেকটা হচ্ছে আরএনএ। অনেক সময় বিএসসির জন্য আরেকটা টপিক অ্যাড করে, সেই টপিকটা আমি লিখে দিচ্ছি, তুলে নেন। সেটা হচ্ছে আপনাকে বলে যে নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে ডিএনএ, আরেকটা হচ্ছে আরএনএ। হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, অ্যাসিড নিয়ে আরেকটা টপিক পড়ে 2 প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর সেকেন্ড নাম্বার হচ্ছে আরএনএ। আরএনএ এদের মধ্যে 5 ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে। বলছি এদের মধ্যে 5 ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এগুলোতে ডিপ্লোমাতে খুবই কম কোশ্চেন আসে, ইনফ্যাক্ট আসেই না, কিন্তু বিএসসিদের জন্য আসে। সেটা হচ্ছে বলছি ডিএনএ তে থাকে, এগুলো হচ্ছে ক্ষার বা ক্ষারক। বলছি ক্ষারক। ডিএনএ তে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, তারপরে সাইটোসিন আর থায়ামিন। আর আরএনএ তে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। তাহলে আরএনএ তে কোনটি থাকে না? থাকে না হচ্ছে থায়ামিন।
আরএনএতে কোনটি থাকে? থাকে হচ্ছে ইউরাসিল। এরপরে আপনাকে যে কোশ্চেন দেয় সেটা হচ্ছে অ্যাডেনিন আর থায়ামিন দ্বিবন্ধনের মাধ্যমে, গুয়ানিন আর সাইটোসিন থাকে ত্রিবন্ধনের মাধ্যমে। বলছি অ্যাডেনিন আর থায়ামিন দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, গুয়ানিন আর সাইটোসিন ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এরপরে বিএসসি এর জন্য আরেকটু লাগবে, সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। সেম ভাবে যদি আরএনএ থেকে আবার ডিএনএ বলে তাহলে ট্রান্সক্রিপশন তো হবে, কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন। বলছি এই টপিকটা মেইনলি বিএসসি দের লাগবে, ডিপ্লোমাদের এখান থেকে কোশ্চেন খুব একটা আসে না, ইনফ্যাক্ট আসেই না। ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ার নাম, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ার নামকে বলছি ট্রান্সলেশন। বলছি ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়ার নাম ট্রান্সক্রিপশন। সেম ভাবে আরএনএ থেকে আবার ডিএনএ তে আসলে রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সলেশন। জি অবশ্যই ডিপ্লোমার এই টপিকটা স্কিপ করবেন, নিউক্লিক অ্যাসিডটা টপিক। আপনি শুধু এখান থেকে কি পড়তে পারেন দেখেন, নিউক্লিক অ্যাসিড কয় প্রকার এটা পড়তে পারেন, ডিএনএ আরএনএ। আর কি পড়তে পারেন, ওই যে ডিএনএ এর মধ্যে দুইটা স্ট্র্যান্ডের মধ্যে দূরত্ব দেওয়া থাকে 2 মিটার, অথবা প্রতিটি প্যাচের দৈর্ঘ্য দেওয়া থাকে। এগুলো মুখস্থ পার্ট যেহেতু, তাই আমি পিডিএফ যখন দেখাবো তখন বলে দিব, কিন্তু আমাকে যেটা বুঝতে হবে সেই টপিকগুলো আমি এখানে আগে বুঝিয়ে দিচ্ছি। বিএসসি দের জন্য এই টপিকটা মেইনলি দরকার, ডিপ্লোমাদের জন্য দরকার নেই। ফার্স্টে বলছি নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিএনএ আরএনএ। ডিএনএ তা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এগুলো হচ্ছে ক্ষারক, 5 ধরনের ক্ষারক, থায়ামিন, ইউরাসিল আর এই 5টা। তাহলে এখানে আরএনএ তে কোনটি থাকে না? ইউরাসিল থাকে না। কোনটি থাকে? থায়ামিন থাকে। সেম ভাবে আরএনএ তে কোনটি থাকে না? থায়ামিন থাকে না। অ্যাডেনিন আর থায়ামিন দ্বিবন্ধনের মাধ্যমে, গুয়ানিন সাইটোসিন ত্রিবন্ধনের মাধ্যমে। যদি আপনাকে কোশ্চেন করে ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির প্রক্রিয়ার নাম রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়ার নাম কি? ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে ডিএনএ তৈরি প্রক্রিয়ার নাম কি? রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়ার নাম কি? ট্রান্সলেশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সলেশন। এরপরে কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটা শেষ। দেন আমরা এরপরে পড়ব হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টার। বলছি কোষ বিভাজন চ্যাপ্টার পড়ব নেক্সট। কোষ বিভাজনকে আমরা বললাম এর আগে 3টা ভাগে ভাগ করি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তো এই মাইটোসিস প্রক্রিয়া, কোষ বিভাজন যেগুলো মুখস্থ পাঠ কি টাইপের, যেমন বলছে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলি? আমরা বলি ক্যারিওকাইনেসিস। আচ্ছা আপনারা বলেন তো যে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? বলছি সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে, আর মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টা? মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টা আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে, এটা কমেন্ট করে একটু জানান। এই টপিক আবার ডিপ্লোমা বিএসসি সবার লাগবে। মাইটোসিস, আপনারা কমেন্ট করতে থাকেন। বলছি মাইটোসিস বিভাজনের ধাপ কয়টা আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? আমি তো বলেই দিলাম নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস, কিন্তু সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে?
হ্যাঁ, আপনাদেরকে থ্যাংক ইউ। বলছে মাইটোসিস কোষ বিভাজনের তাহলে ধাপ হচ্ছে 5টি। একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে কোশ্চিন কি রকমের কোশ্চিন পড়ে? তাহলে কোশ্চিন পড়ে মাইটোসিস বিভাজনের ধাপ কয়টি? ডিপ্লোমাদের জন্য বলছি, বিএসসি তেও কোশ্চিন পড়ে সেম কাহিনী। তাহলে 5টি এবং কোশ্চিন পড়ে নিচের কোনটি মাইটোসিসের ধাপ নয়, এই টাইপেরও কোশ্চিন পড়ে। তাহলে এই 5টার সাথে যে কোনো একটা অ্যাড করে দিয়ে আপনাকে কোশ্চিন করবে ধাপ 9 কোনটি বা ধাপ কোনটি। তাহলে মাইটোসিস বিভাজন ধাপ হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর পরের কোশ্চিন কি ধরনের হতে পারে? আপনাকে বলবে মেটাফেজের পূর্বের ধাপটির নাম কি ছিল, তাহলে প্রোমেটাফেজ, অথবা মেটাফেজের পরের ধাপের নাম কি ছিল, তাহলে হচ্ছে অ্যানাফেজ। বলছে মেটাফেজের পরের ধাপের পরের ধাপটি কি ছিল? অ্যানাফেজ বা গতি পর্যায়। অথবা মেটাফেজের পূর্বের ধাপ কি? প্রোমেটাফেজ। তাহলে আমাকে সিকোয়েন্স অনুসারেই মনে রাখতে হবে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। বিএসসিদের জন্য আরেকটু ভিতরের ইনফরমেশন গুলোও পড়তে হবে, কোথায় জল বিয়োজন ঘটে, কোথায় জল যোজন ঘটে, ক্রোমোজোমীয় নৃত্য কোথায় ঘটে, ক্রোমোজোমীয় নৃত্য প্রোমেটাফেজ ঘটে, মেটাকাইনেসিস কোথায় ঘটে, সেটা হচ্ছে মেটাফেজে মেটাকাইনেসিস ঘটে, অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়। এখানে ক্রোমোজোম সংখ্যা বলছি, এখানে ক্রোমোজোম গুলো VLJI এর মতো আকার ধারণ করে। ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হলে সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক। এরপরে টেলোফেজ পর্যায়ে কি ঘটনা ঘটে, দেন এরপর আরেকটু বাড়তি আপনাকে পড়তে হবে মিওসিস পর্যায়ে। বলছে মিওসিসে একটা উপধাপ আছে, প্রোফেজের আবার 5টা উপধাপ, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো জাইগোটিন আর প্যাকাইটিন পড়তে হবে। কি পড়বেন? সিম্পল দুইটা ওয়ার্ড, জাইগোটিন, প্যাকাইটিনে আর জাইগোটিনে পড়বেন। সেটা হচ্ছে জাইগোটিনে সিনাপসিস আর বাইভ্যালেন্ট ঘটে, প্যাকাইটিনে ক আছে, তাহলে ক্রসিং ওভার আর কায়াজমা ঘটে। কায়াজমা আর ক্রসিং ওভার বললে প্যাকাইটিন ক আছে, আর সিনাপসিস বাইভ্যালেন্ট ঘটে হচ্ছে জাইগোটিনে। এই জায়গাগুলো হচ্ছে বিএসসি এর জন্য একটু ডিপলি পড়তে হবে ভিতর থেকে। বাট কোষ বিভাজন নিয়ে যদি কোশ্চিন আসে ডিপ্লোমাতে, ম্যাক্সিমাম টাইম ওই যে ধাপ নিয়ে, আর সাইটোপ্লাজমের কোষ বিভাজনকে সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের কোষ বিভাজনকে ক্যারিওকাইনেসিস, তারপরে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয় সেটা হচ্ছে টিউমার আর ক্যান্সার হয়। বলছি টিউমার আর ক্যান্সার হয়। তানজিলা পাপড়ি বলছে শেয়ার দিতে দিতে আম্মুকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই, তুমি যে ক্লাস করছো আম্মুরও তো জানা দরকার যে ফোন নিয়েছি শুধু হচ্ছে মানে ফোনে রিলস ভিডিও দেখার জন্য না, ক্লাস করার জন্য। এখন তো ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট হচ্ছে ফাঁকি দেয়, মানে ফোন নিচ্ছি ক্লাস করতে হবে। এখন দিয়ে ভালোই করছো যে কোন টিচার ক্লাস দিচ্ছে, তুমি ক্লাস করছো কিনা, লাইভে আসছো কিনা, কমেন্ট করছো কিনা, এগুলো আম্মুও দেখতেছে। দেন আমরা কিন্তু এরপরে আমরা কিন্তু পিডিএফ এ চলে যাব। পিডিএফ এ আর সামান্য কিছু অংশ আছে, টিস্যু তন্ত্রের হচ্ছে লাস্টের টপিক যে পরিবহন টিস্যু কি আছে, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের মধ্যে কি কি উপাদান থাকে আর হচ্ছে ফ্লোয়েমের মধ্যে কি কি উপাদান থাকে। জাইলেমের মধ্যে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, তারপরে হচ্ছে ভেসেল কোষ, ট্রাকিট ভেসেল, এগুলো থাকে। জাইলেম হচ্ছে মূল থেকে পাতায় খাবার মানে পানি নিয়ে আসে, আর ফ্লোয়েম হচ্ছে পাতা থেকে সারা দেহে ছড়িয়ে দেয়। এরকম কিছু কোশ্চিন আছে যেগুলো আমরা পিডিএফ থেকে দেখব, এবং দেখার পরে তারপরে কোশ্চিন দেখব আসলে এতক্ষণ যে আমরা পড়লাম এগুলো থেকে কোশ্চিন আছে কিনা, আসলেও কি ধরনের কোশ্চিন পড়ে। হ্যাঁ খেয়াল করেন, বলছি পিডিএফ দেখাবো। খেয়াল করেন, এবার আমরা হচ্ছে পিডিএফ দেখব। পিডিএফ এ আসলে আছে কি কি কোশ্চিন এগুলা দেখব। তার আগে কিছু কথা বলে নেই। পিডিএফটা বের করার আগে বলছি
এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য যেই জিএস এর কোশ্চেন আছে এইটার পিডিএফ, লেকচার শিটের পিডিএফ। আপনাদের বিএসসি দের জন্য আমি যেগুলো টপিক বলছি ম্যাক্সিমামই কভার হয়ে যাওয়ার কথা, এগুলো পড়লে এখান থেকেই কমন আসে ম্যাক্সিমাম। দেখেন, খেয়াল করেন, বলছি চ্যাপ্টারের নাম কোষ ও কোষের গঠন। এর মধ্যে থেকে আমাদের কি কি পড়তে হবে এক নজরে দেখেন। বলছি জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। এরপরে সর্ববৃহৎ কোষের নাম উটপাকের ডিম। বলছে দীর্ঘতম যদি কোষ বলে নিউরন, তাহলে বৃহৎ কোষ আর দীর্ঘতম কোষ দুইটা কিন্তু আলাদা কথা। যদি বলে বৃহৎ কোষ মানে বড় কোষ তাহলে উটপাকের ডিম, যদি বলে দীর্ঘতম কোষ তাহলে নিউরন। একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কি বলে? সবচেয়ে ছোট কোষ শুক্রাণু। এরপরে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই প্রকার, আদি কোষ আর প্রকৃত কোষ, এগুলো পড়ানো শেষ। এরপরে আদি কোষে কোন বিভাজন? আদি কোষের আয়াতে অ্যামাইটোসিস, আয়াতে অবাচ্ছাষণ। এরপর কাজের ভিত্তিতে দুই প্রকার, দেহকোষ, জনন কোষ, এগুলো বলে দিছি। দেন দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আর হচ্ছে এই যে জনন কোষ হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু, এন সংখ্যক বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। খেয়াল করেন। এরপরে হচ্ছে ডান পাশে আসলে দেখবেন আপনার দেওয়া আছে, বলছিলাম উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষে খেয়াল করেন এই যে প্লাস্টিড থাকে তবে সেন্ট্রোসোম থাকে না, তাহলে উদ্ভিদ কোষে প্লাস্টিডও থাকে, কোষ প্রাচীরও থাকে এবং সেন্ট্রোসোম থাকে না। সেন্ট্রোসোম আবার কই থাকবে? প্রাণী কোষে থাকে। প্রাণী কোষে প্লাস্টিড আর কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন, উদ্ভিদ দেহের হচ্ছে স্টার্চ। এরপর কোষ প্রাচীরের গাঠনিক উপাদান বা কোষ প্রাচীরের প্রধান উপাদান যদি বলে, প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ আর গাঠনিক উপাদান বললে মাইক্রোফাইবিল। বলছে গাঠনিক উপাদান হচ্ছে মাইক্রোফাইবিল, ক্ষুদ্রতম গাঠনিক বললে মাইসেলি। এগুলো হচ্ছে বইয়ের মধ্যে আছে। এটা মেইনলি যেটা পড়ে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। আর ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? সেটা হচ্ছে কাইটিন নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত। এরপরে আমরা দেখব পরের পেজে গান বলবো না। হ্যাঁ, রাহি ভাই অনেক দারুণ গান গাচ্ছে। অবশ্য আজকে আমারও গান গাইতে ইচ্ছা করতেছে। এটার কারণ হচ্ছে তোমরা দুর্দান্ত পারতেছো, তোমাদেরকে কিছু দেওয়ার আছে। এইখান থেকে তো আর আমি তোমাকে চা খাওয়াইতে পারতেছি না, তো গান বললে খুব ভালো লাগতো আর কি। কিন্তু আমি ওইভাবে আর কি গান পারি না আহসান হাবিব ভাইয়ের মতো, ওরকম দুর্দান্ত পারি না। আমি হয়তো কবিতা বলতে পারি, মানে গান বলবো কিন্তু কবিতা হয়ে যাবে। খেয়াল করো, বলছি অবশ্যই যদি চাও লাস্টে একটু করে বলবো। তাহলে বলছি ফল পাকা হচ্ছে ক্লোরোফিল তৈরি বন্ধ হয়ে যায়। ফল পাকলে জ্যান্থোফিলের কারণে ক্যারোটিনে কমলা হলুদ, এগুলো ম্যাক্সিমামই তোমাকে কভার করে দেওয়া আছে। এরপরে আমি এখানে যে কয়টা আছে এর সাথে অনেকগুলো অ্যাড করে দিছি, স্পেশাল নামে অনেকগুলো অ্যাড করে দেওয়া আছে। এরপরে কোষ বিভাজন চ্যাপ্টারকে সমীকরণ কোষ বিভাজন হচ্ছে মাইটোসিসকে, আসলে এটা সাইটোসিসকে না, আসলে সমীকরণ কোষ বিভাজন এটা মাইটোসিস। আর হচ্ছে রাসমূলক বিভাজন মিওসিস। এরপরে কোষ বিভাজন তিনটা, মাইটোসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সমীকরণিক মাইটোসিস, প্রত্যক্ষ কোষ বিভাজন অ্যামাইটোসিস, রাসমূলক কোষ বিভাজন হচ্ছে মিওসিস। এগুলো আছে। এর মধ্যে এগুলোর ধাপ দেওয়া ছিল, এই যে 5টি ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরপরে উদ্ভিদ টিস্যু বা কলা, এখান থেকে আমাকে পড়তে হবে মেইনলি স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার, সরল, জটিল, ক্ষরণকারী টিস্যু। এর মধ্যে জটিল টিস্যুর মধ্যে যেগুলো বললাম যে 2 ধরনের টিস্যু পড়তে হবে, একটা হচ্ছে বলছি একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম হচ্ছে ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, ফ্লোয়েম হচ্ছে সিগনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এরপরে আমরা এখান থেকে বিগত সালের কোশ্চেন দেখব। আব্দুল্লাহ বলছে ভাই একটা কবিতা বলেন। রাহি ভাইয়ের সঙ্গে গান বলবো। রাহি ভাইকে সামনে নিয়ে এসে তারপরে ক্লাস শেষ করে দুজন গান বলবো আর কি। তোমরা আগে ক্লাসটা শেষ করে নেই। বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখি, তারপরে গান হবে। খেয়াল করেন, আপনার জন্য থাইলাকয়েড উদ্ভিদ কোষের কোন অংশে বিদ্যমান? থাইলাকয়েড হচ্ছে প্লাস্টিডে থাকে। থাইলাকয়েড আসলে কিরকম, এটা বিএসসি দের কোশ্চেন ছিল।
থাইলাকয়েড, এই যে এইরকম ভাবে তোমার হচ্ছে একটা অঙ্গাণুর মধ্যে এরকম ভাবে আগানো ছিল, এই অংশগুলোকে আমরা বলা হচ্ছে থাইলাকয়েড, আর পুরাটাকে আমরা বলি হচ্ছে প্লাস্টিড। আর মাইটোকন্ড্রিয়া যদি আমাকে বলতো মাইটোকন্ড্রিয়া, তাহলে হতো এইরকম ভাবে, এই যে আঙ্গুলের মতো প্রবর্ধক অংশগুলাকে আমরা আসলে বলতাম, আঙ্গুলের মতো প্রবর্ধক অংশগুলাকে আসলে বলতাম ক্রিস্টি। তাহলে ক্রিস্টিকে ধারণ করে যদি বলতো তাহলে হয়তো মাইটোকন্ড্রিয়া, থাইলাকয়েড বললে হবে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। বলছি থাইলাকয়েড বললে হবে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। এরপরে এপিকালচার, মৌমাছি পালন। এপিকালচার এখানে যেগুলো আছে খেয়াল করেন, এপিকালচার মানে মৌমাছি পালন, এরপরে রেশম চাষ হচ্ছে সেরিকালচার, মৎস্য চাষ হচ্ছে পিসিকালচার, পাখি পালন বলছি এভিকালচার। এরপরে মানবদেহের দীর্ঘতম কোষ, মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন, কিছু আগে আমরা পড়ছি। মানবদেহের দীর্ঘতম কোষ আর ত্বককে বলা হচ্ছে মানবদেহের অঙ্গ, সর্ববৃহৎ অঙ্গ বললে ত্বক, আর দীর্ঘতম কোষ বললে তাহলে নিউরন। কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? কীটপতঙ্গ বললে হচ্ছে এন্টোমোলজি। তাহলে কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হচ্ছে? সেগুলো হচ্ছে এন্টোমোলজি। এরপরে কোষের পাওয়ার হাউস, দেখেন কোশ্চিন আসছে, কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। রাইবোজোমকে তাহলে কি বলা হবে? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি। নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। এরপরে খেয়াল করেন জীবদের বংশগতির ধারক ও বাহক, একদম প্রথম স্লাইডের পড়া জীবদেহের বংশগতির ধারক ও বাহক। এখানে কি কোথাও কি আপনার জিন আছে? জিন যদি অপশনে না থাকে তখন আমাকে দিতে হবে ডিএনএ। ডিএনএ না থাকলে মানে জিন না থাকলে ডিএনএ, ডিএনএ না থাকলে ক্রোমোজোম দিতাম। যেহেতু ডিএনএ আছে, অ্যান্সার হচ্ছে ডিএনএ। এরপরে খেয়াল করেন 6 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, নিউক্লিয়াসের উপাদান কোনটি? সেটা হচ্ছে ক্রোমোজোম। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। এটাকে আমি প্রথম স্লাইডে বলার সময় এটা বলছিলাম। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে এই রাইবোজোমকে। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন দেখবেন আপনার হচ্ছে নাম নিয়ে, স্পেশাল নাম নিয়ে, অথবা কি নিয়ে হচ্ছিল যে ওই যে একটা তোমার হচ্ছে নিউক্লিয়াসের উপাদান কোনটি? ক্রোমোজোম। এই টাইপের ম্যাক্সিমামই হচ্ছে নাম নিয়েই কোশ্চেন। আর বিএসসির জন্য প্রথম কোশ্চেনটা পড়ছিল থাইলাকয়েড রিলেটেড। তাহলে যেগুলো পড়ছি মোটামুটি তাহলে যেগুলো পড়ছি ম্যাক্সিমামই কোশ্চেনের মধ্যে ছিল। এতটুকু ছিল আজকের টপিক। তবে এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আপনি জানান। আজকের পড়ানোর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আপনি কমেন্ট করে জানান। আমি আপনাকে 1 মিনিট টাইম দিচ্ছি, কমেন্ট করে জানান। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানান। আশা করছি কোনো কোশ্চেন নাই। গান শোনানো হোক আমাদের, আপনার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পাখি পালন বলছে এভিকালচার। এভিস মানে পাখি, তাহলে পাখি পালন বললে এভিকালচার। থ্যাংক ইউ, অনেক ভালো বুঝতে পারছি। এভিকালচার। গান শোনানো হোক, গান শোনানো হোক। গান তো পারি না, কবিতা শোনাইতে পারি। কবিতা বলে ফেললি।
আসেন রাই ভাই, গান বলি, বলেন, শুরু করেন। আসেন আসেন, সামনে আসেন, ওখান থেকে বলবেন বকুল ফুল পারেন? কবিতা বলে ফেলছি, দেখেন। গান তো পারি না, আপনারা পারলেন দেখে তাই একটু বলার চেষ্টা করছি। বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। আরে যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটিল। বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলি? আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে। আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, ডাঙ্গার মাঠে। আরে ইচ্ছে জামাই করবো আদর। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, একটু কবিতা বলার চেষ্টা করলাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি, আসসালামু আলাইকুম। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে